তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো ইতিহাসে মাখা এক আদিবাসী গ্রাম। তো কেন সেই গ্রাম ইতিহাসে মাখা এবং সেই ইতিহাসের পর্ব থেকে আজ এই গ্রামের সেই সমস্ত আদিবাসী মানুষদের জীবনটা কেমন সেই গ্রামে দেখাবো এবং কিভাবে তারা এবং তাদের পরবর্তী প্রজন্মকে তারা উন্নতির শিখরে শিক্ষার আলোতে পৌঁছে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত বিবরণ রয়েছে আজ আমার এই ভিডিওতে। এবং সাথে রয়েছে সেই সমস্ত বাচ্চা বা যে সমস্ত পড়ুয়ারা আছে প্রায় 80 জন, তাদের জন্য একটা ছোট্ট উপহার। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা। এবং আজ আমি এই গ্রামটা আপনাদেরকে যে নিয়ে যাচ্ছি, সেই গ্রামটা যাওয়ার পথে একটা নদী পড়বে, তার নাম হচ্ছে ইছামতি। আপনারা সবাই জানেন ইছামতির রূপ সব থেকে বড় যে জায়গায় বোঝা যায় সেটা হচ্ছে বসিরহাট। আর এই জায়গায় কিন্তু ইছামতির রূপ কম না, কিন্তু আমি যেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর যে ইছামতি পার হচ্ছি, ইছামতির এই স্থানেই কিন্তু চাঁদের পাহাড় ও ইছামতি উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারই স্মৃতি বিজড়িত এই গ্রামটা। আরও অনেক ঐতিহাসিক ব্যাপার রয়েছে এই গ্রামের, সমস্ত বিস্তারিত জানাবো, গ্রামটা ঘুরে দেখাবো এবং আমাদের অনেকটা কর্মসূচিও রয়েছে। তো এই হচ্ছে ইছামতি নদীটা, দেখুন কি সুন্দর লাগছে, একটা ঘাট করা। এখান থেকে গিয়ে ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে একটা দাদা নৌকা চালাচ্ছে, দড়ি কল করা রয়েছে, ওই দাদা ডাকলাম, ওই দাদা আসবেন, তারপর আমরা নৌকাটা পার হয়ে ওই পারে যাব। তো এই দেখুন ইছামতিতে একটু জল বাড়ার কারণে একটা ওখানে হচ্ছে যে মেশিন ঘর বলা হয়, অ্যাকচুয়ালি ওটা মানে এই সমস্ত এলাকায় যত চাষের জমি আছে সেই পাম্পের জল যে ঘরটা, সেই ঘরটা দেখুন জলের তলায়। এখানে একটা গাছ জলের তলায়, এখানে একটা তাল গাছ রয়েছে, এখানে অনেক গাছ ছিল, কিছু ফসল মানুষ লাগিয়েছিল, সেগুলো মারা গেছে। আর এটা হচ্ছে একটা ড্রেন করা। তো এখানকারের কিছু মানুষ দেখুন, তারা কিন্তু নদীর পার্শ্ববর্তী যারা থাকে, যে সমস্ত আদিবাসী মানুষেরা, তারা কিন্তু ওই মাছ ধরেই তাদের একটা জীবিকা নির্বাহ করে। তার একটা ডোঙা রয়েছে, সকালবেলা উনি মাছ ধরেছেন। এবং এখানে এই গ্রামে অনেক মানুষ কিন্তু শামুক, আপনারা দেখেছেন, সেই শামুক দিয়ে মাছ ধরে এবং শামুক খায়ও। এই হচ্ছে সেই শামুক, দেখুন। তো আমি কিছুদিন আগে, মানে তাও প্রায় বছরখানিক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছিলাম কিছু মানুষ তারা শামুকটাকে নিয়ে মাংসের মতো রান্না করে খায়। তো সেটা নাকি ভীষণই ভালো চোখের জন্য। আপনাদের এই বিষয়ে যদি কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। তো ইছামতির পাড় দিয়ে আমরা একটু হাঁটি, সামনে নৌকা আসছে আমাদের, তারপরে এই নদীটা পার হয়ে ওপারে গিয়ে আমি সেই গ্রামে প্রবেশ করব এবং সেই গ্রামের যে আদিবাসী মানুষরা আস্তে আস্তে কীভাবে, আপনারা অ্যাকচুয়ালি এইটা একটু আপনাদের জানাই যে আপনারা কিছুদিন আগে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও কভার করতে আমিও গেছিলাম। আপনারা দেখেছেন যে জিলিং সেরেং অর্থাৎ পুরুলিয়ার বাগমন্ডির ওপরে জিলিং সেরেং নামে এক গ্রাম আছে, সেখানে মহাশয়া মালতী মুর্মু ম্যাডাম 5 বছর ধরে প্রায় 50-60টা বাচ্চাকে তিনি শিক্ষাদান করতেন, 5 বছর ধরে বিনা পয়সায়, স্কুল নয় কিন্তু। তো সেটা দেখেছেন আপনারা, এবং তাদের যে স্কুলের ড্রেসপত্র সেরম ছিল। এখানেও আদিবাসী সমাজের এই প্রত্যন্তর এই গ্রামাঞ্চলের মানুষরা, কিছু ভালো মানুষ আছে, কিছু ব্যক্তি আছে যারা এই আদিবাসী সমাজটাকে উন্নীত করার জন্য তারাও কিন্তু উঠে পড়ে লেগেছে। এই গ্রামটাতে ছোট বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে বয়স্ক শিক্ষা সমস্ত দিক থেকে নজর রাখা হয়েছে। তো চলুন, এই গ্রামটা তো আমি মুখে কিছুটা বললাম, এবং এই গ্রামের আরও পুরনো ইতিহাস সমস্ত কিছু জানতে পারবেন। তো নৌকা আমাদের চলে এসছে, এই নৌকা করেই যাবো ওই পাশের গ্রামটায়। কিছু মানুষও যাচ্ছেন ওখানে। বাবা নৌকাটা দুলছে, বেশ হাওয়া হচ্ছে দেখুন। তো এটা হচ্ছে দড়ি সিস্টেম করা। দাদার বৈঠা নেই নাকি? ও মানে এই দড়িতেই, দড়ি যদি ছুট হয়ে যায় তাহলে তো আবার মুশকিল, নৌকা চলে যাবে। কচুরিপানা আপনাদের এদিকেই বেশি জ্যাম নাকি? এই জায়গাটা তো পরিষ্কার করা হয়েছে পরে নাকি? পরিষ্কার করে ওই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দড়ি দিয়ে ওই যে বাঁধা রয়েছে এখানে, পরিষ্কার করার পরে দড়ি দেওয়া রয়েছে ওখানে। না হলে কিন্তু এই পানা যদি মানে ছুট পায় তাহলে পুরো নদীটা বোঝাই হয়ে যাবে এখান থেকে। আর ওই পাশ পর্যন্ত, ওই পাশে একটা মানে খুব সুন্দর একটা পার্কও রয়েছে ইছামতির পাশেই একেবারে। তো ওই পর্যন্ত বাঁধা রয়েছে বলে ইছামতি এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর না হলে এই জায়গাটা দিয়ে নৌকা পারের ভীষণ অসুবিধা হয়। অ্যাকচুয়ালি এক গ্রাম থেকে অন্য গ্রামের এটা হচ্ছে সবথেকে সহজ পন্থা, এইভাবে সে সমস্ত মানুষেরা যাতায়াত করেন। তো আমরা এখন পাড়ে পৌঁছাচ্ছি, আর এই জায়গার একটা দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে, তাল গাছ, বট গাছ, ওটা হচ্ছে ঘাট। তো পৌঁছে গেলাম এই পারে, এই সুন্দর সেই গ্রামটায়।
তো এখান থেকে এবার আমরা গ্রামের মধ্যে প্রবেশ করি, চলুন। তো ওই যে ঘাটটা থেকে উঠে আসলাম, আর উঠে আসার পরে রাস্তায় যে সময় গ্রামে প্রবেশ করছি, প্রবেশ করার সাথে সাথে প্রথম যে চোখে বাঁধবে আপনাদের সেটা হচ্ছে এরকম যাত্রী প্রতীক্ষালয়। দেখুন এই যাত্রী প্রতীক্ষালয়তেও কি সুন্দর চিত্র অঙ্কন করা রয়েছে। দেখুন, ইতিহাস এমনি এমনি সৃষ্টি হয় না, ইতিহাসকে সৃষ্টি করতে হয় বলে সমস্ত মুনি ঋষিদের ছবি। দেখুন এখানে গান্ধীজি রয়েছে, রবীন্দ্রনাথ রয়েছে, তারপর এরকম স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, তারা সমস্ত মনীষীদের ছবি এই কারণে রয়েছে। এবং এই প্রত্যেকটা জায়গায় দেখুন ক খ গ ঘ এই যে ছোট ছোট বর্ণগুলো সেগুলো এখানে অঙ্কন করা রয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুটো, এবং এখানে রয়েছে এবিসিডি, যাতে যে সমস্ত ছেলেমেয়েরা এবং এই গ্রামের যে কোনো মানুষেরা আসে প্রত্যেকটা পদক্ষেপে তারা যেন এই চিত্রগুলো দেখে তাদের নিজেকে শিক্ষায় শিক্ষিত করতে পারে। খুব সুন্দর একটা উদ্যোগ। চলুন তো গ্রামটা ঘুরি এবার। তো ওই পাশের মোড়টা থেকে আমরা ঘুরে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। আর গ্রামের কিছু বাড়ি দেখুন কাঁচা আছে, পাকা আছে। এই একটা বাড়ি দেখুন কত ছোট্ট, এখানে একটা পরিবার, ছোট্ট পরিবার বসবাস করে। আর এই যে এনভায়রনমেন্ট এবং এই যে রাস্তাঘাট, এক বাড়ির থেকে আরেক বাড়ি যাওয়া, এটা কিন্তু গ্রামগঞ্জেই সম্ভব। দেখুন এই যে একটা বাড়ি, তবে এই গ্রাম কিন্তু এখনও পুরোপুরিভাবে যে আধুনিকতার ছোঁয়া সেটা কিন্তু পায়নি। এখনও দেখুন উপরে এই যে পাটকাঠি দেওয়া, এই যে পাটকাঠির বেড়া, এই সমস্ত করা। আর এই যে বাড়িটা দেখে খুব সুন্দর লাগছে, কিন্তু এক অন্যরকম অনুভূতি হয় এই সমস্ত গ্রামগঞ্জে এসে। বেশ সুন্দর এই বাড়িটা। আর প্রত্যেকটা বাড়ি দেখুন বেশিরভাগ কিন্তু একই রকম। দেখুন একটা মানুষ এখানে এই যে পাট বুনছিলেন, এটা একদম পাটটা দেখুন কতটা সাদা ধবধবে। দাদা এটা কি পাট, এত সাদা কেন? রং করা পাট। ও আচ্ছা, এই পাটটা রং করা। ও আচ্ছা, আমি তাই ভাবছি যে এত সাদা হয় কি করে পাটটা। রং করা পাট। এটা কি মানে আপনাদের ওই কিলো হিসাবে নাকি? হ্যাঁ, কিলো হিসাবে। এইটা দিয়ে কোনো ব্যাগ ট্যাগ এই সমস্ত তৈরি হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে আপনাদের এই গ্রামের দৃশ্য। কিছু কিছু এই এত পুরনো ঐতিহ্যের এই যে এখনও মেলবন্ধন রয়েছে, কিন্তু গ্রামের কিছু বাড়িঘরগুলো রয়েছে খুবই দুস্থ, কিছু রয়েছে পাকা আপনাদের। তাই ভালো লাগছে আপনাদের গ্রামটা, বেশ সুন্দর, তাই ঘুরতে এসেছিলাম। দেখুন ওই একটা বাড়ি রয়েছে, ওখানে যে বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই বাড়িটা কতটা জরাজীর্ণ বাড়িটা। এখানে সবকটা বাড়ি এরকম। তো বেশ ভালো লাগলো। তো চলুন এবার সামনের দিকে আরও যাই, আস্তে আস্তে এই গ্রামের সম্পূর্ণ বৈশিষ্ট্য বা সেই গ্রামের যে আদিবাসীদের জীবন জীবিকার একটা বিবরণ, সেটা আমার ভিডিওর মধ্যে সম্পূর্ণটা পূর্ণাঙ্গ রূপে তৈরি করি। দেখুন এই গ্রামের এই একটা বাড়ির অবস্থা দেখুন, এইটা পুরো পাটকাঠি দিয়ে তৈরি করা বাড়িটা। এই দিদিভাই রান্না করছে এখানে, পুরো রান্না করার জায়গাটা দেখুন। এই যে ইছামতি নদী, আর এই জায়গায় হচ্ছে রান্না করছে, আর এই যে হচ্ছে রান্নার উনুনের সমস্ত সেটআপটা। আচ্ছা এটা কিসের জন্য এরকম হয়েছিল, এরকম পুরো ফাঁকা হয়ে এরকম হয়ে গেছিলো, কি কারণের জন্য, কি হয়েছিল? ওই ঝড়ে এরকম হয়েছে। আর এই যে একটু বন্যা মতো ছিল, যে নদীতে প্রচুর জল বেড়েছিল, কি জল এসেছিল এই পর্যন্ত? আপনাদের এখানে তো সাপকোপ তো প্রচুর উঠতো মনে হয়। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন, বাড়িটার অবস্থা কিভাবে রয়েছে, মানে কতটা ডাউন। আর বাড়িটা কিভাবে তৈরি করা দেখুন, পুরোটা হচ্ছে পাটকাঠি দেওয়া, কতটা জল টল নিশ্চয়ই পড়ে। আর ওই দিদিভাই রান্না করছে এমন এক জায়গায়, পুরো ওপেন জায়গা, মানে রান্নার জায়গাটা এরকম। এবং তারপরের যে বাড়িটা, সেই বাড়িটাও দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কেমন। এখানে বেশিরভাগ যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর কিন্তু প্রায় একই রকম, কিছু বাড়ি রয়েছে পাকা। তো চলুন দেখাচ্ছি। তো গ্রামটায় ঘুরতে ঘুরতে প্রবেশ করতে প্রথমে চোখে পড়লো রাস্তার পাশে এক দোকান, এক ঠাকুমা খুব সম্ভবত চালান মনে হয়। আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ঠাকুমার দোকান, একটা ছোট্ট মুদিখানা মতো দোকান করা, চা বিস্কুট টিস্কুট পাওয়া যায়। আর এটা হচ্ছে একেবারে নদীর পাশে, এই যে ইছামতি নদী দেখুন। ঠাকুমা এখানে কি জল উঠে গেছিল? আপনি কি একা থাকেন এখানে নাকি? আর কেউ নেই আপনার পরিবারের? ও আচ্ছা, এখানে কি থাকেনও আপনি রাত্রে? বলেন কি? তা ভয় লাগে না জল টলে যে উঠে যায়? জল উঠে গেল কি করব। দেখুন এই যে টিনের জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো একটুখানি ছোট ছোট ইয়েগুলো দেওয়া আছে, ছোট ছোট পাতলা পিলারগুলো দেওয়া রয়েছে। এটাই হচ্ছে এনার বাড়ি নাকি, এবং এইটাই এনার ব্যবসার প্রতিষ্ঠান আর কি, ছোট্ট একটা দোকান। আর এবং অবসর সময় ইনি এই যে পাট দিয়ে দড়িগুলো বানায়। আচ্ছা এই দড়ি বানাতে কত করে দেয় আপনাকে?
এই 3 কেজি দড়ি বুনলে 28 টাকা দেয়। 3 কেজিতে 28 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনার দোকান। দেখুন এই জায়গার এর ভেতরেই মানে রাত্রেবেলা এখানেই শুয়ে থাকেন তাই তো? ও আচ্ছা, ওই যে কাঁথা কাপড় টাপড় রয়েছে। দেখুন এই জায়গাটার মানে পজিশনটা একটু দেখাচ্ছি। একটা কলও রয়েছে, এই যে ইছামতি নদী, বুঝতে পারছেন? এই যে কলও রয়েছে, আর এই যে হচ্ছে ছোট ছোট পিলারগুলো করা, তার উপরে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কাঠের পাটাতন দেওয়া। আর এই যে দেখুন এখানে ওনার কাঁথা কাপড় টাপড় সব রয়েছে। এই জায়গাটায় উনি শুয়ে থাকেন। আর এখান থেকে দেখেছেন ফাঁকা পুরো দেখা যাচ্ছে নদীর, এখানে কিন্তু জলও চলে এসেছিল। তো এই হচ্ছে ঠাকুমার থাকার জায়গা এবং ছোট্ট একটা দোকান। ঠাকুমারের পরিবারে ঠাকুমার ছেলে আছে, নাতি আছে। আর দাদু কতদিন আগে মারা গেছে? 15 বছর। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই তো বেশিরভাগ আদিবাসী সম্প্রদায় নাকি? আচ্ছা, আপনাদেরই তো মনে হয় প্রথম মানে ইংরেজ আমল থেকেই তো আছেন। হ্যাঁ। মানে ইংরেজরা আপনাদের বংশ পরম্পরায় সকলকে দিয়ে চাষ করাতো, তাই তো? মানে নীল চাষ যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। কত কষ্ট করাতো আপনাদেরকে। দেখুন সেই কষ্টের মানে এখনো তার থেকে এখনো ভালো জায়গায় যেতে পারেননি এনারা। না। মানে এরকম বাজে পরিস্থিতিতে থাকতে হয় এনার। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, ঘুরে আসি, ভালো থাকবেন। দেখুন কতটা কষ্ট। আচ্ছা, সাপ কোপ ওঠে না এখানে? তো সাপ ওঠে না। তো তখন কি করেন? তখন কি করে, চোখে যখন পড়ে তখন তাড়িয়ে দিতে হয়। ও বাবা, কি করবো বলো? ভীষণ মানে কঠিনভাবে সংগ্রাম করছে জীবনের সাথে। হ্যাঁ। ঠিক আছে, আমরা ঘুরে আসি ঠাকুমা আপনাদের গ্রাম। এই গ্রামটায় ঢোকার পরে এরকম প্রত্যেকটা দেয়ালে কিছু না কিছু চিত্র আপনারা দেখতে পারবেন। এখানে যে চিত্রটা করা আছে খুব সম্ভবত ইংরেজরা মনে হয় নীল চাষিদের উপর অকথ্য যে অত্যাচার করছে সেইটা। এবং আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানকার যে গ্রামগুলোর বেশিরভাগ যে বাড়ি টাড়িগুলো সেগুলো কেমন দেখুন। ঠিক এরকম ধরনের কিছু মাটির বাড়ি আছে, কিছু পাকা বাড়ি রয়েছে। এবং এই যে গ্রামটা, সেই গ্রামটা এই দেখুন, এখানেও কিন্তু সেই ইংরেজরা এই গ্রামেরই এই সমস্ত যত যা পরিবার দেখতে পাচ্ছেন সবই আদিবাসী সম্প্রদায়ের পরিবার, যাদেরকে উড়িষ্যা থেকে নিয়ে এসে ইংরেজরা তাদের লাভ্যাংশের জন্য এই কঠিন যে নীল চাষটা, সেই নীল চাষটা করানো হতো এবং এরকমভাবে তাদের উপর অকথ্য অত্যাচার করতো। তারই ছবি এই দেয়ালের মধ্যে চিত্রায়ন করা রয়েছে। নীল চাষের প্রসেসিং করা হচ্ছে। এইটা হচ্ছে যে ছবিটা অঙ্কন করা, ওটা হচ্ছে ইছামতি নদীর তীরে নীল চাষটাকে প্রসেস করা হচ্ছে। সমস্ত ঘরের মহিলারা, মা বোনেরা এবং লোকজনেরা তারা সবাই এটা করতো। এরকম চিত্রায়ন করা রয়েছে। এবং আরও দেখাচ্ছি সামনে গিয়ে প্রত্যেকটা দেয়ালে বাচ্চা এবং বড়রা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, ওয়ার্ড এবং আরও বিশেষ কিছু চিত্র এখানে দেওয়া রয়েছে। তো দেখুন এই এক ঠাকুমা। আচ্ছা ঠাকুমা, আপনাদের এই গ্রামটায় বেশিরভাগই সবাই তো আদিবাসী সম্প্রদায়ের মনে হয়। তার মানে আপনাদের বংশ পরম্পরায় তো ইংরেজদের মানে থেকে অত্যাচারিত, তাই তো? মানে নীল চাষ করা তো আপনাদেরকে না দেখেননি, আপনাদের বংশদেরকে করানো হতো আর কি। আচ্ছা, এই গ্রামটায় শুনেছি যে আপনাদের মতো মানুষদের বয়স্ক শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, করেছিল তো। তাই? হ্যাঁ। তা আপনারা শিখতে যেতেন সেখানে? হ্যাঁ। বাহ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সামনে আপনাদের একটা হাট ছিল, ওখানে মনে আসতো, বটতলার ওখানে না? হ্যাঁ, ওখানে হাট ছিল। আচ্ছা, আপনারা এখানে মানে এই কারণেই যে শিক্ষা করা, আপনাদের যেরকম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হতো, সাথে বড়দেরও দেওয়া হতো, এই কারণে যাতে শিক্ষার প্রতি আপনারা সবাই একটু উন্নত করতে পারেন নিজেদেরকে, তাই না? এটা কি আপনাদের বাড়ি? ও আচ্ছা আচ্ছা, এই মাটির এরকম বাড়ি, তাই তো? হ্যাঁ, মাটির বাড়ি বাবা। এমনি আপনারা কি কাজ বাজ করেন বেশিরভাগ? কাজ করবো, আগে মাঠে জন দিতাম, এখন আর জন দিচ্ছি পাচ্ছি না। এখন বয়স হয়ে গিয়েছে, তা এখন কিছু পাইও না, লক্ষ্মীর ভান্ডারও দেয় না, বেকার ভাতাও দেয় না। এখন বেকার বাড়িতে রয়েছি। এখন কি আপনার ইনকাম করার মতো কে আছে বাড়িতে? ইনকাম কেউ নেই। বৌমা ছিল, তাও বৌমা একটা 3 বছরের বাচ্চা রেখে বৌমা বাপের বাড়ি গিয়ে আর আসেনি। এখন ছেলে আর আমি আর এই বাচ্চাটা। বৌমা মানে আপনার ছেলে আছে তো? হ্যাঁ। বৌমা আপনার মানে 3 বছরের বাচ্চাকে রেখে সে চলে গেছে? হ্যাঁ। আপনাদের আদিবাসী সমাজে এরকম প্রত্যন্তর গ্রামে এরকম হয়, বৌমা চলে যায়? হচ্ছে, হ্যাঁ, সব গ্রামে হচ্ছে এখন। কি অবস্থা, আপনারা মানাননি তাকে? মানে কি কারণে গেছে সে? তার কি করে বলছি, ফোনের যোগাযোগ, মানে ফোন হচ্ছে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফোনে যোগাযোগ করে বাপের দেখুন বাড়ি গিয়েছে। এই ঠাকুমা একটা বয়স্ক মানুষ, ইনি একজন গৃহপত্নীর শাশুড়ি মা। তো এনার ছেলের বউটাও কিন্তু মানে আজকালকার সোশ্যাল মিডিয়ার যেমন ভালো জিনিসও আছে, তার কুপ্রভাবও রয়েছে। সোশ্যাল মিডিয়ার থেকেই ফোনে যোগাযোগ করে মানে কি বলবো, এটা অন্য মানুষের প্রতি আকৃষ্ট হয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নিয়ে আসেনি আর কি অবস্থা। দেখুন 3 বছরের বাচ্চাকে রেখে সেই মানে দিদিভাই আর কি চলে যায়। তা
তা এনার পরিবারটা এখন কি অবস্থায় দেখুন, বয়স্ক মার ছেলে, এনারই রান্না বান্না সবকিছু করতে হয় মনে হয়। কি করবো, এই চোখ অপারেশন করে চোখে এক বছর এখনো হয়নি, এতে চোখে মানে আমি ভাবছি এরকম প্রত্যন্ত এরকম গ্রামেও নাকি এরকম প্রচুর হয় এরকম। এটা যেরকম যে ইয়েতে শহরাঞ্চলে হতো সেটা দেখছি এখন গ্রাম অঞ্চলেও এরকমটা হচ্ছে। ঠিক আছে ঠাকুমা, আপনাদের গ্রামটা ঘুরে আসি, ভালো থাকবেন। দেখুন কিছু বাড়ি রয়েছে, সেই বাড়ির এখানে দেখুন এখানে কিভাবে শিক্ষাদান করা হচ্ছে, এই যে বয়স্কদেরও বাচ্চাদেরও সেই সুন্দর চিত্রায়ন করা রয়েছে এই দেয়ালগুলোতে। এবং এই যে গ্রামটা, এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, দেখুন দোকানটার কেমন অবস্থা। এই দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়। এবং এই গ্রামটার অবস্থা দেখুন, এই যে মাটির বাড়ি এখনও কিন্তু দৃশ্যমান এই গ্রামটায়। এটা কাদের বাড়ি? আপনাদের বাড়ি এটা এই মাটির বাড়ি? আচ্ছা, এখনও এই যুগে এখনও মাটির বাড়ি রয়েছে আপনাদের? ভালো আছেন? আপনারা তো সবাই মনে হয় আদিবাসী সম্প্রদায়। আচ্ছা, আপনারা কি কাজ বাজ করেন এখন? মাঠের চাষবাস। আপনাদের পূর্ব বংশ পরম্পরায় তো সবাই মনে হয় নীল চাষের ওই ইংরেজরাই আপনাদেরকে মনে হয় নিয়ে এসেছিল। তাই এই বাচ্চা কাচ্চারা সবাই পড়াশোনা করে? আর আপনারা মহিলারা, মানে আপনারা মহিলাদের জন্য নাকি বা আপনাদের জন্য নাকি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু বয়স্ক শিক্ষা টিকা এরকম? আচ্ছা আচ্ছা, মানে সেখানে আপনারা শিক্ষা গ্রহণ করতে যেতেন? ও আচ্ছা, মানে ওখানে কি পড়ানো হতো আপনাদেরকে? কি পড়ানো হতো, ওই যে একে চন্দ্র দুই পক্ষ, মানে আচ্ছা, এটা কি এই কারণেই পড়ানো হতো যাতে যেহেতু পরবর্তী জেনারেশন, আপনাদের এই জেনারেশন যেহেতু শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে আছে, সেহেতু আপনারাও যাতে এই শিক্ষাটা গ্রহণ করে সমাজের সামনের দিকে যেতে পারেন বা শিক্ষার গুরুত্বটা বুঝতে পারেন। মানে আপনাদের কেউ, আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কেউ যাতে কোনোভাবে ঠকাতে না পারে শিক্ষার দিক থেকে, ওর জন্য ইয়ে হতো, তাই তো? তা ভালো লাগতো শিক্ষা গ্রহণ করতে? ভালো লাগতো? বাহ, খুব ভালো। আপনি কি কাজ করছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি নাকি? হ্যাঁ, এই তো। তা এই অংশটা এরকম হয়ে রয়েছে কেন? রান্নাঘর? হাওয়া আসার জন্য নাকি? দেখুন আপনাদের এই দেখাচ্ছি, সত্যি সত্যি এনারা মানে খুবই অসহায়। বাড়িগুলো দেখে বুঝতে পারছেন কেমন, এবং এখানে যে বাড়ি, এই বাড়িটা দেখেও বুঝতে পারছেন কেমন। দেখুন টিনের বাড়ি, মাটির ডোয়া, আর ওই যে দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বারান্দা। আর এখানে যে একটা বাড়ি রয়েছে, এগুলো ইট দিয়ে গাঁথা হয়নি, ইটগুলো শুধু যা সাজিয়ে তৈরি করা। এই হচ্ছে বাড়ি। আর এখানে দেখুন একটা কি সুন্দর চালা করা রয়েছে। এটা হচ্ছে কি বসার জায়গা নাকি? বসে খাওয়া দাওয়া হয় মনে হয় একটা, তাই না? তো শুধু এমনি বসা হয়, হাওয়া। কি সুন্দর একটা চালা। আর এইটা হচ্ছে এই মাটির বাড়িটা। আচ্ছা, মাছ টাছও ধরেন মনে হচ্ছে? কি মাছটা আছে পান আপনারা? দেখুন মাছ ধরার জাল টাল রয়েছে। কি মাছ পান আপনারা? মানে কি ইয়ে থেকে, নদী থেকে? সেটা কি বিক্রি করেন নাকি? বিক্রি করার মতন হলে বিক্রি করে, খাওয়ার মতন কোথায় এমনি নিয়ে যান? কোথায় বিক্রি করতে? গোপালনগরে আপনাদের সুবিধা হয়, তাই তো? কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। তা এমনি আপনি দাদা কি কাজ করেন? চাষবাস নাকি? হ্যাঁ, মাঠের জন্য। মানে নিজের জমি আছে নাকি? জমি নেই, পরের জমিতে। ও আচ্ছা, আপনাদের বেশিরভাগই আদিবাসী সমাজে নিজের জমি সেরকম নেই, ওই একজনের 2-5 এক বিঘে এরকম আছে, বেশি নেই। ও আচ্ছা আচ্ছা, মাঠে। তো এনাদের আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে আর্থিক যে ব্যাপারটা, যায় আর্থিক যে সোর্স, সেটা কিন্তু বেশিরভাগই সবাই মাঠ, আবার কেউ কেউ মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন বাড়িঘরগুলো, এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটার দেয়ালটা আমি দেখাচ্ছি এখনও পর্যন্ত সেই পুরনো দিনের। এটা পুরোটাই হচ্ছে মাটির, অনেক চওড়া। আচ্ছা, এটা কত বছর পুরনো? 26-27 বছর আগের পুরনো, তখন তৈরি করা হয়েছিল, তাই তো? এই পাশে? ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বাড়িটা এখানকারের। তো গ্রামের এই বাড়িগুলো দেখতে পারলেন, এবং প্রত্যেকটা দেয়ালে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, যে শিক্ষার যে ব্যাপারটা প্রত্যেকটা দেয়ালে কিন্তু মানে দেওয়া রয়েছে। কিছু যে মানুষ আছে তারা কিন্তু এই গ্রামটায় যাতে বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে বয়স্ক যে শিক্ষা, সেই শিক্ষায় তারা উন্নীত হতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো চলুন আরও ঘুরে দেখাই গ্রামটা। তো এই বাড়িটা দেখুন, মাটির বাড়ি ছিল, জানি না কী কারণে ভেঙে গেছে, পুরো বিধ্বস্ত। গ্রামটা কিছু কিন্তু পাকা বাড়িও রয়েছে, দেখুন পাকা উপরে টিন টালি দেওয়া, আর কিছু বাড়ি কিন্তু এরকমও রয়েছে, কাঁচা পাকা বাড়ি সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। এই বাড়িটা কি কেন এরকম অবস্থা হয়েছে আমি একটু শুনে দেখি। আচ্ছা, আপনাদের এই বাড়িটা এরকমভাবে ভেঙেছে কেন? হ্যাঁ হ্যাঁ, কিসের?
মানে মাটির দেয়ালের বাড়ি ছিল? ও আচ্ছা আচ্ছা, ওর জন্যই মানে বর্ষায় কিরম ফেটে ভেঙে গেছে? মানে কত? ও আচ্ছা, আর আপনারা এখন থাকেন এই জায়গাটায়? বাবা, তাহলে বর্ষাকালে বর্ষায় তো অসুবিধা হয় মনে হয়, কিছুদিন আগে ভীষণ বর্ষা গেল। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন এই গ্রামটার। কিছু অংশ যেরকম ভালো বাড়ি রয়েছে, কিছু অংশে কিন্তু এরকম বাড়িগুলোও রয়েছে, খুবই সমস্যা। তো এখন তারা কি কি কাজ করছেন? কচুরলতি নাকি তুলতে গেছিলেন? ও আচ্ছা, এখন রান্না হবে তাই তো? কচুরলতি। আর অ্যাকচুয়ালি আপনাদের তো মাছ মনে হয় কিনে খেতে হয় না, হ্যাঁ নদীর। এইদিকে একদিকে ভালো, নদীর পার্শ্ববর্তী যে সমস্ত মানুষেরা থাকে তাদের কিন্তু বেশিরভাগ যে মাছটা তারা কিনে খায় না, তাদের বেশিরভাগই তারা সেখান থেকে সোর্সটা করে। তো আরও দেখাচ্ছি এই গ্রামটা। তো ইছামতিটা হচ্ছে এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, পাঁচিলের ঠিক ওই পাশটায়। আর এইটা একটা ভীষণ বড় একটা পার্ক তৈরি করা হচ্ছে। তো তার এখন অনেকটা সময় লাগবে, সবে 2-3টে ঘর তৈরি করা হচ্ছে, পার্কটা সাজতে সময় লাগবে। আর এই যে ভিড়টা দেখা যাচ্ছে আর এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু সেই যে সব থেকে পুরনো যে নীলকুঠি, মানে 152 কি 151খানা নীলকুঠির মধ্যে প্রধান কেন্দ্রবিন্দু ছিল সেই নীলকুঠির এই যে পাঁচিলটা আমি দেখাচ্ছি। এবং সেই পুরনো দিনের সেই বাড়ি কিন্তু মানে এটা এখানে রয়েছে, যেটা পরে একটু মেরামত হয়তো করা হয়েছে। এই দেখুন পাঁচিলটা দেখেছেন কতটা চওড়া, এটা হচ্ছে নীলকুঠির পাঁচিল। এই নিজের মেঝেটাও তাই করা, দেখতে বুঝতে পারছেন। আর এখানে একটা বাড়ি রয়েছে, এখানে সেই আমি একটু আগে যেটা বললাম আপনাদেরকে যে প্রথমেই যে সেই আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা সেই আমল থেকে ছিলেন, তারাই কিন্তু এই সমস্ত জায়গায় তাদের বংশ পরম্পরায় তারাই বাস করেন। এখন হয়তো খাওয়া দাওয়া করছে বা কাজবাজ করছেন। এই পুরো গ্রামটা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের। আর এটা হচ্ছে নীলকুঠির এইটুখানি অংশই শুধু একমাত্র বেঁচে আছে। আর একটা আছে হচ্ছে ইংরেজদের অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখতো এবং কিছু নীল যে সমস্ত চাষিরা চাষ করতেন না তাদেরকে ওই অস্ত্রাগারের মধ্যে বেঁধে পেটানো হতো বা মারা হতো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, এটা একটু দেখানোর দরকার ছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে যেখানে এই যে বটগাছটা রয়েছে, এই বটগাছটার সামনে যেখানে একটা প্যান্ডেল করা হয়েছে দুর্গা পূজা প্রতিমার, তো একটু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে প্যান্ডেলটা যেখানে করা রয়েছে, এই সুন্দর যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আমাদের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি চাঁদের পাহাড় রচনা করেছেন, যিনি করেছেন ইছামতি উপন্যাস, তিনি কিন্তু গোপালনগর থেকে, যেহেতু এটা গোপালনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত, সেখান থেকে কিন্তু হাট করতে এই জায়গাটায় আসতেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মোল্লাহাটি। এখানে বহু প্রাচীন আমলে হাট বসতো, ঠিক না? এখানে আগে হাট বসতো। তো আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো হেঁটে মনে হয় হাটে আসতেন এখানে, তাই না? এই সেই জায়গাটা দেখুন, এই সেই জায়গাটা। এখন আর কি, হ্যাঁ, এখানে তো আর হাট বসে না নাকি দাদা? এখন আর হাট বসে না, এখানে আপাতত একটা পুজোর আয়োজন করা হচ্ছে, দুর্গা পুজোর। রাস্তায় যেতে যেতে যেরকম কিছু কাঁচা পাকাও বাড়ি রয়েছে, ঠিক সেরকম কিন্তু দেখুন একপাশে পাকা বাড়ি আর তার একপাশে এরকম টিন বেঁকে চুরে পড়ছে এরকম এক বাড়ি। এটা কিন্তু একেবারে ইছামতি যে নদী দেখা যাচ্ছে ওই পাশে, আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে নদীর একেবারে দৌড় গোড়ায় বাড়িটা। এর ভবিষ্যৎ কতটা অনিশ্চিত। তো এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই গ্রামটায়, সেটা আমি আপনাদেরকে বিশেষত্বটা বলছি। এবং এখানকার বেশিরভাগ বাড়িগুলো কিন্তু ঠিক এরকম ধরনের, দেখুন ঠিক এই পুরনো দিনের যে ঐতিহ্য, এটা খুব সম্ভবত। এটাও কি তোমাদের রান্নাঘর নাকি? রান্নাঘর। আর এটা হচ্ছে টিনের বাড়ি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটার সম্বন্ধে আমি একটুখানি বলি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে বা বাংলার মধ্যে 151 বা 152, এই নিয়ে একটু বিতর্ক রয়েছে। সেই যে নীলকুঠি ছিল, যে সংখ্যানটা, পরিসংখ্যানটা, তার মধ্যে কিন্তু এই নীলকুঠিটা ছিল সদর দপ্তর। যদিও এটা নীলকুঠির একটা অস্ত্রাগার ছিল, আর আসল নীলকুঠিটাকে ওই পাশে নিয়ে গিয়ে একটা পার্কে রূপান্তরিত করা হচ্ছে, ভীষণ বড়, যাতে এই গ্রামের মানুষরা সেই পার্কের চারপাশে কিছু তাদের ব্যবসা ট্যাবসা খুলে গ্রামটাকে যাতে একটু উন্নতি হয়। এই গ্রামটাতে যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ইতিহাসের সাথে মানে জড়িত, এই গ্রামটা নীল চাষের সাথে জড়িত, এবং এই গ্রামের সমস্ত মানুষ আদিবাসী সম্প্রদায় এবং সেই নীল চাষিরা যারা ইংরেজরা তাদের উড়িষ্যা থেকে নিয়ে এসেছিল, সেই সমস্ত মানুষেরই বংশ পরম্পরায় এই গ্রামটাতে পুরো তাদের বাস। তো এটা হচ্ছে সেই অস্ত্রাগার ছিল ইংরেজদের আমলের। যদিও এখন এটাকে রেনোভেশন করে এটাকে করা হয়েছে একটা লাইব্রেরি করা হয়েছে, বাচ্চাদের শিক্ষাদান করা হয় এবং বড়দেরও শিক্ষাদানটা করা হয় এর মধ্যে। তো আমি একবার শুনে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তোমাদের এখানেই তো শিক্ষাদান করা হয় নাকি? তোমরা পড়তে আসো এখানে? আচ্ছা, বয়স্ক তোমাদের যে মা বাবা টাবা আছে তারাও তো মনে হয় পড়তে আসে নাকি? তা তোমরা একটু এদিকে আসো, 1 মিনিট এদিকে আসো।
এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখুন, ইংরেজদের নীল চাষের যে অত্যাচার, সেই অত্যাচারের ছবি এখানে প্রতিফলিত করা রয়েছে। দেখে বুঝতে পারছেন, যেহেতু ইংরেজদেরই একটা এইটা সেই রয়েছে, সেটাকে রেনোভেট করে ঠিক করা হচ্ছে। আচ্ছা, একটু এগিয়ে আসো, তুমি আসো, এদিকে এসো। দেখুন, ছোট ছোট বাচ্চারা এই লাইব্রেরিটাই সারাদিন থাকে, পড়াশোনা গ্রহণ করে। এসো। আচ্ছা, তোমরা সবাই পড়াশোনা করো তো? এখানেই পড়তে আসো? বেশিরভাগ সময়টা কি এখানেই কাটাও নাকি? জোরে বলো, কাটাও? আচ্ছা আচ্ছা, আমি শুনেছি তোমাদের মা বাবা এবং তোমাদের আর যারা পরিবারে থাকেন তাদের সকলকে, তারা সকলেও নাকি এখানে পড়াশোনা শিখতে আসে, তাই? তাই তোমাদের ভালো লাগে সেটা? বাহ, খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে। আচ্ছা, আজকে জানো কি তোমরা তোমাদের একটা ড্রেস দেওয়া হবে, জানো? কে বলেছে তোমাদের? বলেছে? তোমরাও জানো? ওরা অ্যাকচুয়ালি মেয়েরা লজ্জা পাচ্ছে সবাই। যাই হোক, ঠিক আছে, তোমরা ভালো থাকবে, আমরা পরে আসছি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটায় এখানে যতগুলো বাচ্চা রয়েছে, কিছুদিন আগে যে জিলিং শেরেঙে আপনারা দেখেছিলেন, জিলিং শেরেঙে যে শিক্ষা নিয়ে যে মালতী মুর্মু ম্যাডাম যেরকমটা করেছিলেন এবং তার যে শিক্ষাটা দান করেছিলেন তিনি প্রায় 5 বছর ধরে, এবং তার জন্য বিভিন্ন ধরনের সংস্থা এসে কিন্তু এই সমস্ত বাচ্চাদেরকে তাদের খাবার দাবার, জামা প্যান্ট, এবং পরবর্তীতে এখন জানেন যে সরকার থেকে ভীষণ বড় একটা অনুদান সেই জিলিং শেরেং বাঘমুন্ডি পাহাড়ের উপরে পুরুলিয়াতে সেখানে পেয়েছে। এখন স্কুলের বাচ্চারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, সেখানকার মানুষজন অ্যাক্টিভ এবং শিক্ষাতে বেশ উন্নীত হচ্ছে এবং অগ্রগতির দিকে এগোচ্ছে। ঠিক সেরকম আজকে এরকম একটা কর্মসূচি রয়েছে আমাদের, সেই সমস্ত বাচ্চাদের স্কুল ড্রেস, আরও স্পেশাল কিছু রয়েছে, তো দেখতে থাকুন। তো এতক্ষণ এই গ্রামটা এবং গ্রামের বৈশিষ্ট্যটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। তো এবং এইবার আমি দেখাচ্ছি, এখন যেই বাড়িটায় এসছি, আমি একটু আগে বললাম আমরা সবাই মিলে যে প্রায় কিছু বাচ্চা কাচ্চাদের কিছু দেওয়া হবে, তারই যে কর্মসূচি। আপনি ভালো আছেন তো? অনেক দিন পর দেখা হলো। আর দাদা রয়েছে, প্রসাদ দাদা, ম্যাডাম রয়েছে, এই ম্যাডামের আর এক ম্যাডামের মেয়ে রয়েছে, এরা সবাই রয়েছে আজ। আর সুন্দর একটা আমরা আজ একটা কর্মসূচি করব। এবং আজকে আচ্ছা, এইগুলো কাদের জন্য এত? ম্যাডাম ভালো আছেন তো? এগুলো সব তোমাদের জন্য। আমাদের জন্য? কিছু নেই, তোমাদের জন্য। কেন আমরা এমন কি মহৎ কাজ করলাম যে আমাদের জন্য? এই যে আবার ম্যাডামরা আজকে কি আয়োজন করেছে সেটা আমি দেখাচ্ছি। পুরোটা হচ্ছে পনির। ম্যাডাম আপনি ভালো আছেন? পনির রান্না করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে আজকে দুপুরের এই যারা আয়োজক এবং সমস্ত যে মানুষেরা, সাথে আমিও, তাদেরকে আজকে দুপুরের ভোজনের একটা আয়োজন করা হচ্ছে। একটা কর্মসূচি হবে, যেহেতু প্রায় 74 থেকে 75টা বাচ্চাকে তাদেরকে একটা ড্রেস দেওয়া হবে। সেই ড্রেসটা তাদের তারা পরে স্কুলে যেতে পারে বা তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, তার জন্য তাদেরকে ড্রেস এবং পড়াশোনার কিছু সরঞ্জাম এই সুন্দর মুহূর্তে আমরা দেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এখন হচ্ছে সেই সুন্দর মুহূর্তটা আমি দেখাচ্ছি। এখানে প্রায় 80টা বাচ্চা আছে, সবাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে, তাই তো? দেখুন, ফুল ছুটছে আমার উপরে। এটা কত সুন্দর একটা খুশির মুহূর্ত। এদেরই আজকে একটা খুব সুন্দর ড্রেসটা দেওয়া হবে। দেখুন, সবাই রয়েছে, বেশ সুন্দর মুহূর্ত। এই হচ্ছে ছোট সমস্ত আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা কাচ্চারা, তাদের জন্যই আজকের এই খুশির মুহূর্তটা। দাদা ভালো আছে তুমি? তো এই যে দেখুন, প্রচুর বাচ্চা কাচ্চারা, আর এই সেই নীলকুঠিটা, এত সুন্দর স্বাগতম পাচ্ছি। তোমরা সবাই পড়াশোনা করো তো সবাই? বাহ, দেখুন কি সুন্দর এই মুহূর্ত। তো এই গ্রামের সমস্ত মানুষ আজ এক হয়ে এই সুন্দর মুহূর্তটাকে মানে আরও বেশি সুন্দর করছেন। সাথে এই গ্রামের কিছু দাদারাও রয়েছেন, যে দাদারা এই ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্ক যে সমস্ত আছে তাদেরকেও শিক্ষাদান করে, তাই তো? খুব ভালো লাগলো। আমি একেবারে যেই সবার ছোট আছে, একেবারে পুরো ছোটদেরকে পড়াই। এই সব আমার ছোট ছোট বাচ্চা, এদেরকে আমি পড়াই। এই সেই সুন্দর বাচ্চা। আর এই যে আমাদের এই যে ইনি, আচ্ছা, এই দাদা ভাইও রয়েছে। হ্যাঁ, ইনি হলো সবাইকে পড়ায়। আমার কাকা খুব ভালো, আমার ছোটবেলার থেকে আমার খুব ভালো। দাদাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, যে আপনি এই আদিবাসী সম্প্রদায় সমস্ত মানুষকে বয়স্ক শিক্ষা থেকে শুরু করে বাচ্চাদেরকে এত সুন্দর জীবনের যে শিক্ষাদানের অগ্রগতি, তারা যাতে এই শিক্ষার আলো বা ছায়া তারা পায় এবং তাদের জীবনে যাতে অগ্রগতির একটা সাধন করতে পারে, সমাজকে চিনতে পারে, তার জন্য আপনাদের যে এত সুন্দর উদ্যোগ, আপনাদের আমার তরফ থেকে প্রণাম রইল, ভালোবাসা রইল। আমাদের হয়তো সামান্যতম একটা ক্ষুদ্রতম প্রয়াস, কিন্তু আপনারা যে মহৎ কাজ করছেন সেটার কাছে আমাদের এই জিনিসটা একদম কিচ্ছু নয়। খুব ভালো লাগলো দাদা, চলুন তাহলে।
তো এটা হচ্ছে নীলকুঠির ভেতরটা, এটা কিন্তু অস্ত্রাগার ছিল, মানে এখানে অস্ত্র রাখা হতো সেই আমলে, ঠিক বলছি তো আমি, অস্ত্র রাখা হতো। আর এইটা হচ্ছে ক্লাসরুম, যেখানে দেখুন এই নীলকুঠিটাকে কী রূপ দেওয়া হয়েছে। ইংরেজরা চলে গেছে, তারপরে এই নীলকুঠিটাকে, এই যে গ্রাম অ্যাকচুয়ালি ইংরেজ আমলে এই সমস্ত মানুষদেরকে, আমি আগে বলেছি, এই সমস্ত মানুষদেরকে কিন্তু নীল যে চাষ, সেই চাষটা করানোর জন্য তাদেরই প্রায় চতুর্থ কি পঞ্চমতম জেনারেশনের এই যে বাচ্চা কাচ্চারা, যাদেরকে মানে এই গ্রামের সমস্ত মানুষ, সাথে আমিও আছি, সামান্যতম আমাদের একটা প্রয়াস এবং এই সমস্ত যে তাদের বাচ্চাদের জন্য কিছু একটা সামগ্রী উপহার এই পুজোর মরশুমে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং সেটাই আপনারা দেখতে থাকুন এবং এই সমস্ত মুহূর্তটা আজ আপনাদের সাথে ভাগ করে নেব। তো এখানে ড্রেসগুলো দেখলেন পুরোটা মোটামুটি সাজানো হয়ে গেছে, এগুলো হচ্ছে মেয়েদের ড্রেস আর এগুলো রয়েছে ছেলেদের ড্রেস। তো সেই সমস্তগুলো এখন এই বাচ্চাদের মধ্যে বন্টন করা হবে। তা তারা কিন্তু এইটা পেয়ে বেশ আপ্লুত হবে, এবং এইটা দেওয়া এই কারণের জন্যই তারা যাতে এই উপহারটা পেয়ে মানে শিক্ষার প্রতি আরও বেশি তাদের আগ্রহ বেড়ে যায়। দেখুন এই গ্রামবাসী বৃন্দ কিছু রয়েছে এবং তাদের যত বাচ্চা কাচ্চারা রয়েছে, এখানে 80 জন মতো বাচ্চা কাচ্চা তারা রয়েছে, সব স্কুল পড়ুয়া। দেখুন কত বাচ্চা কাচ্চা, আরও কিছু আসছে, তো দেখে বুঝতে পারছেন। এবং আর দেখাচ্ছে খুব ভালোই বাচ্চা কাচ্চারা। তবে কী কী ড্রেস আমরা দিচ্ছি দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্যাম্পল। এটা হচ্ছে মেয়েদের নীল এবং হলুদ, আর ছেলেদেরটা দেখাচ্ছি, এটা পরিয়েও আপনাদেরকে দেখাবো বাচ্চা কাচ্চাদেরকে কেমন লাগছে। আর ছেলেদেরটা একটু দেখাচ্ছি, ছেলেদেরটাও দেখুন, এই যে হলুদের সাথে ডিপ নীলের একটা কম্বিনেশন। এটা যে সময় পড়বে বাচ্চা কাচ্চারা, সেই সময় আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন যাতে বাচ্চাদেরকে দিতে অসুবিধা না হয়, এক একজনের যেহেতু বাচ্চাদের গায়ের মাপ এবং মেয়েদেরও আলাদা, তার জন্য তাদের নাম লিখে ট্যাগ করা রয়েছে যাতে দিতে সুবিধা হয়। তো এখন মেয়েদেরগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন। আর পরের পর্বে আবার শুরু হয়ে গেল। দেখুন একদম ছোট ছোট পুচকে পুচকে বাচ্চা, এই একটা বাচ্চা দেখুন কত আনন্দ, এটা বোঝেও না। দীপাকার নাম, ওই যে অ্যাকচুয়ালি ছোট ছোট বাচ্চারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা জামা প্যান্টগুলো নিচ্ছে। দেখুন এ নাও, পড়াশোনা করবে, ঠিক আছে। তারপরে কুণাল কর্মকার, তুমি নাও, তুমি পড়াশোনা করবে, আর এটা এখনই পড়বে, যাবে না বাড়ি, ঠিক আছে। এখনো বাকি আছে আর অনেক কিছু। রঞ্জিত সর্দার, রোহিত সর্দার, ভালো থেকো। তো অ্যাকচুয়ালি যে কর্মসূচিটা চলছে, এইখানকার যে সমাজের মানুষেরা আছেন, সেই সমাজের মানুষের শুধুমাত্র যে বাচ্চা কাচ্চার উপরে যে এইটা, সেটা নয়, এই বাচ্চা কাচ্চার সাথে এই সমস্ত ছেলেমেয়ের যে বাবা মা, তাদেরকেও একটা শিক্ষার যে গুরুত্ব, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বয়স্কদেরও শিক্ষা দেওয়া হয় কিন্তু সময় অনুযায়ী। তো এটা এই কারণেই যাতে এই সমস্ত বাচ্চা কাচ্চারা, বিশেষ করে সমাজের আদিবাসীরা কিন্তু অনেক নিপীড়িত, শিক্ষার হারের দিক থেকে, অন্যান্য অনেক জিনিসপত্র থেকে তারা কিন্তু সমাজে বেশিরভাগ সময় বঞ্চিত থাকে। তাই তাদের উপরেই আজকে আমাদের ফোকাস, যারা তাদের এই সমাজটা যাতে একটু শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে উন্নীত করতে পারে, এবং তাদের যে পরিবারের বাবা মা, কেননা কিছুদিন আগে আমি সুন্দরবন গেছিলাম, সুন্দরবন গিয়ে সেখানে সেই আদিবাসী পরিবারদের তাদের যে বাবা মা, আপনারা জানেন যে তার বাবা মা সেই সমস্ত ছেলেদেরকে স্কুলে পাঠায় না, চিংড়ি মাছ ধরতে পাঠায়। কিন্তু এখানে সেই সমস্ত বাবা মাকেই শিক্ষা দেওয়া হয়, যাতে তাদের কাছেও শিক্ষার যে কতটা গুরুত্ব, যাতে তারা তাদের পরবর্তী প্রজন্ম শিক্ষার গুরুত্ব পেয়ে পরবর্তী প্রজন্ম যাতে উন্নীত করতে পারে, সেই কারণের জন্য এই সুন্দর প্রয়াসটা করা হয়েছে। তো জামা প্যান্ট দেওয়া হচ্ছে, চলছে কর্মসূচি, এরপরেই তাদেরকে সমস্ত জামা প্যান্ট পরিয়ে তারপরে একটা সুন্দর প্রয়াস আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কিছু বাচ্চারা ড্রেসটা পরেওছে, আমরা বলেছি পরতে। দেখুন ওখানে কিছু বড় মেয়েরাও পরেছে, কেমন লাগছে দেখুন। এখানে কিছু বাচ্চারাও পরেছে, এবং শেষে এই জামাগুলো দেওয়া হয়ে যাবে, এবং আরও কিছু বাকি রয়েছে, এদেরকে দেওয়া হবে একটা রং পেন্সিল। কেননা গ্রামের দেয়ালে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা শিক্ষার যে প্রতিচ্ছবি, সেগুলো দেয়ালে তাদের রয়েছে প্রত্যেকটা বাড়িতে। তো এইটা দেওয়া হবে, এবং তারপরে আরও একটা জিনিস দেওয়া হবে। এক স্যার ইনি বসে আছেন, ইনি নিয়ে এসছেন এদের জন্য মিষ্টি, সেই জিনিসটাও দেওয়া হবে। তো দেখতে থাকুন। দেখুন জামা প্যান্ট পেয়ে এরা খুব সুন্দর মুহূর্তে বসে আছে, সবাই লাইন দিয়ে এক একজন জামা প্যান্ট পরেই জায়গায় আসছে। আচ্ছা তোমরা জামা প্যান্ট পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? সবাই পড়াশোনা করবে তো? একসাথে বলো বাহ, গুড বয়। যেটা বলেছিলাম, স্যার দেখুন বাড়ির থেকে ক্ষীরের পিঠে করে নিয়ে এসছে এই বাচ্চাদের জন্য, এবং এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। ছোট্ট ছোট্ট ওই যে এই পাত্রগুলো,
দেখুন স্যার কত নিয়ে এসছেন। এই বাচ্চাদের এই পুজোর মরশুমের এই খুশির মুহূর্ত সবসময় একটা মিঠাই দিয়ে সেটা উদযাপন হয়, তাই স্যার সেইটা আয়োজন করেছেন। স্যার আপনি নিজে হাতে বানিয়েছেন? কি কি আছে ইনগ্রেডিয়েন্টের মধ্যে? এর মধ্যে খাজুর গুড় রাখা হয়েছে ফ্রিজে 1 বছরের জন্য। আচ্ছা আচ্ছা। আর ক্ষীর, নারকেল, চিনি, ও আচ্ছা আচ্ছা। তবে দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হবে। তো বাচ্চা কাচ্চারা সব ড্রেস পরে বসবে, তারপর এইটা দিয়ে তাদের মুখ মিষ্টি করানো হবে। সমস্ত বাচ্চা কাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছে আর এখন দেওয়া হচ্ছে রং পেন্সিল তাদের ছোট্ট ছোট্ট হাতে। তাদের জীবনের অনেক আশা ইচ্ছা তারা রঙের মাধ্যমে পূরণ করবে, তার জন্য এই সুন্দর একটা প্রয়াস। তো সমস্ত স্কুল পড়ুয়ারা দেখুন যে ড্রেসটা দেওয়া হলো, মেয়েদের একরকম ছেলেদের একরকম, কি সুন্দর এই ড্রেসটা। সেই ড্রেসটা পরে তারা এই সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। এখন জাতীয় সঙ্গীত করা হবে, তার জন্য দেখুন সবাই কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এখনও কিছু স্কুল পড়ুয়ারা ছিল যারা হয়তো এখানে নেই, ছুটির মরশুম, তারা বেড়াতে চলে গেছে। যাবির কলবঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল ঝলদিত রঙ্গ জাগে আশিস মাগে তব জয় গাথা মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় 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 হে। ধন্যবাদ সকলকে, খুব সুন্দর একটা মুহূর্ত আজ কাটালাম। 1 মিনিট, তোমরা সবাই পড়াশোনা করবে তো? তোমরা আনন্দিত তো? তো এই স্যার ম্যাডামরা যারা এসছেন দূর দূরান্ত থেকে তাদেরকে সবাই কথা দাও যারা পড়াশোনা করে তোমাদের এই গ্রামটাকে উন্নতি শিখরে নিয়ে যাবে, ঠিক আছে? কেননা এই যে গ্রামের যত এই যে পিড়ি এখনকার প্রায় 7 জেনারেশন, এরা কিন্তু সবাই সেই ইংরেজ আমল থেকে সেই সমস্ত আদিবাসী মানুষদেরকেই কিন্তু ইংরেজরা প্রচুর অত্যাচার শোষণ করত। যেই পরবর্তী প্রায় 7 জেনারেশনেরা সেই সমাজেরই এই সমস্ত ছেলেমেয়েরা যারা আজ এই সমস্ত মানুষের ছত্রছায়া এসে শুধু তারা না, সাথে সমস্ত তাদের যে বাবা মা, ঠিক না? মেন আমি এই গ্রামে এসে আগেই গ্রামটা ভিজিট করেছি এবং দেখেছি আপনাদের এই সুন্দর উদ্যোগ, এত সুন্দর একটা প্রয়াসে এই শুধু বাচ্চা কাচ্চারা না, আমি কেননা বিশেষ করে অনেক জায়গায় সুন্দরবন, তারপর নেপাল, ভুটান, এই সমস্ত অনেক জায়গায় গেছি। বিশেষ করে সুন্দরবনের এপিসোড আমার বেশি, পুরুলিয়াতেও গেছি অনেকবার, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, কিন্তু সব জায়গায় দেখেছি, বিশেষ করে সুন্দরবনের একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে তাদের বাবা মা তারা সেই সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা এই সমস্ত এরকম ছোট বাচ্চাদেরকে চিংড়ি মাছ ধরতে পাঠায় তাদের আর্থিক উপার্জনের জন্য। কারণ সেখানে পড়াশোনা মাইনে রাখে না, সেখানে যে প্রতিদিনের খিদে, সেই খিদে মেটানোর জন্য তাই তাদের সেখানে যেতে হয়। কিন্তু আজ ঠিক সেরকমই এক আদিবাসী সম্প্রদায় গ্রামে এসে এই সমস্ত কিছু মানুষের জন্য শুধু এই জেনারেশনটা না, এদের যে আগের যে জেনারেশান, প্রিভিয়াস জেনারেশান, সেই জেনারেশনের সমস্ত মানুষ, যেমনটা আপনারা আগে ভিডিওর প্রথমে দেখলেন, তাদের কিন্তু সেই বয়স্ক মানুষদের শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্বটা শেখানো হয়েছে যাতে এদেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। তো আমার তরফ থেকে এই সমস্ত স্যার ম্যাডামকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। আর কি বলবো, এর থেকে আমি আর আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা মুহূর্তে আজ আমি নিজে উপস্থিত হতে পারি। তো ম্যাডাম, আপনাদের কেমন লেগেছে এই সুন্দর প্রয়াসের ইয়েটা? আর এই স্যার তো অনেক দূর থেকে এসছেন, আমার খুবই শ্রদ্ধা, সাঁতরাগাছি থেকে। তো আজ এই পর্যন্তই। আর এই দাদা এবং এই ভাইরাও মানে এখানকারের মাস্টার আর কি, তারা এই সমস্ত এই সম্প্রদায়ের মানুষগুলোকে, যেমন তার মধ্যে রয়েছে এই দাদা, আগেও ইনি আছেন, আমি একবার এসেছিলাম। তো প্রসাদ দা, তোমার কেমন লাগছে বলো আজকে? আমার তো খুবই ভালো লাগছে। আমাদের যারা ছাত্রছাত্রী তাদেরকে এইভাবে এনারা সহযোগিতা করেছেন এই নবজাগরণের পক্ষ থেকে বা এই মানুষের পক্ষ থেকে, আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, শ্রদ্ধা। আর সব থেকে ভালো লাগলো, আমি যে সময় গ্রামটা ঘুরছিলাম
সবার মুখে একটাই কথা মানে বলছিল, সেটা কিছুটা ক্যামেরায় আছে, অফ ক্যামেরায় আছে, বলছে প্রসাদ জানে সব কিছু, মানে ব্যাপারটা এরকম। এই সেই দাদা, মানে অ্যাকচুয়ালি আমি এখানে বলছি, মানে কেউ মাইন্ডে নেবে না, আপনারা দাদারা সবাই থাকেন, কিন্তু এই কাণ্ডারি একজন থাকে, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, আপনারা সবাই এনার মানে ইনি ছাড়া আপনারা না, আপনারা ছাড়া ইনি কেউ না, এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ দাদার এই গ্রামের যে ইয়েটা, সেটা আমার ভীষণ ভালো লাগলো। তো খুব ভালো লাগলো দাদা, আমিও এসে আপনাদের কাছে ধন্য হয়ে গেলাম। তো আজকে এই বলেই ভিডিওটি শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই যে ভিডিওটা আমি আপনাদের কাছে বলবো প্রচুর পরিমাণে, এমনকি যেরকমটা আপনারা পুরুলিয়ার বাঘমন্ডি পাহাড়ের ওপরে জিলিং সেরেঙে আমি গেছিলাম, আপনারা দেখেছেন, সেই ভিডিওটা যেই পরিমাণে শেয়ার করেছেন, সেখানেও এক মহিলা আদিবাসী সমাজের কিছু বাচ্চা কাচ্চাদের নিয়ে যেইভাবে তারা ভিডিওটা করেছে এবং সরকারের মাধ্যম থেকে বেসরকারি মাধ্যম থেকে তারা অনেক সহায়তা পেয়েছে, ঠিক সেরকম ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বিভিন্ন সরকারি সংস্থা, আধিকারিক এবং যে সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারা যেন এই জায়গায় এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়, যাতে এই গ্রামটা, যেহেতু এই গ্রামটার সাথে রয়েছে ইতিহাস বিজড়িত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে এই গ্রামটার ওতপ্রোতভাবে জড়িত, এখানে হাটে আসতেন উনি। তা বাদে এই গ্রামটা আমাদের 152টা, খুব সম্ভবত 151, তার মধ্যে সব থেকে বড় যে নীলকুঠি সেটা ছিল কিন্তু এই গ্রামটা। আর সেই নীলকুঠিতে যে সমস্ত নিপীড়িত চাষিরা, সেই চাষিদেরই বংশ পরম্পরা এরা সবাই, তা তাদেরকে কিন্তু এইটা একটা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনারাও সঙ্গে থাকুন। তো আর কি বলবো, এই বলেই আজ ভিডিওটা শেষ করবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, দেখাবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।